হ্যালো স্টুডেন্টস, আমরা এতক্ষণ দেখলাম পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরির মূল কথাগুলি এবং উনি যে কারণগুলো আইডেন্টিফাই করেন একজন শিশুর বৌদ্ধিক বিকাশ সংক্রান্ত, সেগুলি আমরা অলরেডি দেখেছি এবং তার সাথে দেখেছি যে জ্ঞানের ক্ষুদ্রতম একক অর্থাৎ স্কিমা কি, তার ডেফিনেশন কি, কিভাবে একজন শিশু ফিজিক্যাল ওয়ার্ল্ডের অভিজ্ঞতার সাথে কগনিটিভ ডেভেলপমেন্ট করে থাকে, সেগুলো আমরা দেখেছি যে একজন শিশুর ডিসইকুইলিব্রিয়াম অবস্থা থেকে ইকুইলিব্রিয়াম যাওয়ার যে প্রসেস, যা অ্যাডাপ্টেশন, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন এবং অর্গানাইজেশনের মধ্যে দিয়ে সম্পাদিত হয়, সেই প্রত্যেকটি স্তর বা ধাপকে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এবার আলোচনা করব পিঁয়াজে শিশুদের বৌদ্ধিক বিকাশের কয়েকটি স্তরকে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, বয়স বৃদ্ধির সাথে সাথে একজন শিশু এক একটি স্তরে প্রবেশ করে এবং সেই স্তরের কিছু বৈশিষ্ট্য থাকে এবং শিশুটির মধ্যে সেই ধরনের আচরণ বা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। তো প্রথম যে স্তর উনি উল্লেখ করেছেন সেটির নাম হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। সেন্সারি মোটর স্টেজ সংবেদনশীলতার স্তর, যেটি শুরু হয় বার্থ থেকে, অর্থাৎ জন্ম থেকে 2 বছর বয়স অবধি চলে। এই যে স্তরটি, এটাকে বলা হয় ইনফ্যান্সি স্টেজ বা শৈশবকাল। তো আমরা যখন প্রত্যেকটি স্তর নিয়ে আলোচনা করব, তো আমাদের মূল বিষয় হবে স্তরটির নামকরণ এবং স্তরটিতে শিশুটির মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য বা কি ধরনের আচরণগত যে পরিবর্তন দেখতে পাওয়া যায় সেটি আমরা মূলত আলোচনা করব। প্রথম যে স্তর সেন্সারি মোটর স্টেজ, এখানে দুটো কথা, সেন্সারি অ্যান্ড মোটর। সেন্সারি কথাটা এসছে সেন্সার থেকে, অর্থাৎ অনুভূতি, সেন্স, অর্থাৎ আমরা যা কিছু অনুভব করি, অনুভব কি দিয়ে করি বা কি থেকে করি? আমরা করি ইন্দ্রিয়ের সাহায্যে, চোখ, নাক, টাচ, এইগুলোর মাধ্যমে আমরা সেন্স করি। আর কি করি? মোটর ডেভেলপমেন্ট মানে মোটর মুভমেন্ট, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মধ্য দিয়ে। তোমরা খেয়াল করলে দেখতে পাবে বা একটু যদি মানে মনে করো তাহলে দেখতে পাবে এই বয়সী শিশুরা তারা কিন্তু ভাষায় তাদের ভাব প্রকাশ করে না। তারা কি করে? তারা অনুভূতির সাহায্য করে, হাসে, কাঁদে, হাত নাড়ায়, ঘুমায়, কোনো কিছু দিলে আঁকড়ে ধরে, রিফ্লেক্স অ্যাকশন দেখতে পাওয়া যায়। কোনো কিছু হাতের মুঠোর মধ্যে দিলে সে আঁকড়ে ধরার চেষ্টা করে, এই যে জিনিসগুলো দেখতে পাওয়া যায়। তো রিফ্লেক্স অ্যাকশন কি? যেগুলো আমরা না জেনে না বুঝে করে ফেলি। যেমন শিশুরা কি করে? হাত নাড়াতে থাকে, কোনো কিছু হাত নিজের আঙুল মুখে দিতে থাকে, কোনো কিছু শাক করতে থাকে, নিজের মতো করে হাসতে থাকে, কারণ ছাড়াই কাঁদতে থাকে, এদিক ওদিক তাকাতে থাকে। এই যে যে ক্রিয়াগুলি, সেগুলি শিশুটির অজান্তেই করতে থাকে শিশুটি। যা আস্তে আস্তে শিশুটি যখন বড় হয়, বয়স বাড়তে থাকে, আস্তে আস্তে রিফ্লেক্স অ্যাকশনগুলো শেষ হতে শুরু করে। তবুও কিছু কিছু রিফ্লেক্স অ্যাকশন মানুষের মধ্যে থেকে যায় মৃত্যু অবধি। যেমন চোখের পলক পড়া। তোমরা খেয়াল করে দেখবে, হঠাৎ করে চোখের কাছে কোনো কিছু জিনিস চলে এলে হঠাৎই চোখটা বন্ধ হয়ে যায়। এটা এক ধরনের রিফ্লেক্স অ্যাকশন। এরকম রিফ্লেক্স অ্যাকশন আরও অনেক রকম রিফ্লেক্স অ্যাকশন মানুষের মধ্যে থেকে যায়। এছাড়াও এই স্তরে ভাষার কোনো রকম ডেভেলপমেন্ট হয় না, যেটা আমি আগেই বললাম। তো শিশু এখানে রিফ্লেক্স অ্যাকশনের মাধ্যমে, সেন্সের মাধ্যমে কোনো কিছুকে পারসিভ করা, বোঝার চেষ্টা করে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিহেভিয়ার দেখতে পাওয়া যায়, গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। গোল ডাইরেক্টেড বিহেভিয়ার অর্থাৎ লক্ষ্যের উদ্দেশ্যে আচরণ।
বয়সটা 0 থেকে 2 বছর। তাহলে এই বয়সে শিশুরা যেটা করব বলে মনে করে বা মনস্থির করে সেটাই করতে থাকে। যেমন এই বয়সে শিশুরা হামাগুড়ি দিতে পারে। তো যখন একটি শিশু হামাগুড়ি দিতে শেখে, সে এদিক ওদিক নানা দিকে হামাগুড়ি দিয়ে চলে যেতে থাকে। তাকে মানা করলেও সে শোনে না। কারণ যদি তাকে মানা করি তুমি ওদিকে যেও না, এখানে বসো, সে শুনবেই না। কারণ তার মধ্যে ভাষার ডেভেলপমেন্ট হয়নি। সে আমাদের ভাষা, মাতৃভাষা, সেটা বোঝে না। যদি মা কাজ করতে করতে কোনো কারণে একটা গরম জল সামনে বাটিতে এনে রাখলো, যদি শিশুটি মনে করে যে আমি ওটা কি জিনিস হাত দিয়ে দেখবো, স্পর্শের মাধ্যমে দেখবো, সেটি করেই ছাড়বে যতক্ষণ না মা ওকে কোনো কারণে ওখান থেকে তুলে আমি অন্য জায়গায় মা রেখে দিচ্ছে। ততক্ষণ কিন্তু ও ওটার দিকেই যাবে। যখনই মা ওকে ডাইভার্ট করে দিল, অন্য কোথাও রেখে দিল, অন্য স্থানে ওকে রেখে দিল, তখন সেই মুহূর্তে সে ভুলে গেল। তার মানে গোল ডিরেক্টেড বিহেভিয়ার অর্থাৎ লক্ষ্যের অভিমুখের যে আচরণ, সেটা কিন্তু এই বয়স থেকেই শুরু হয়ে যায়। এছাড়াও আরেকটা জিনিস দেখা যায়, ডেফার্ড ইমিটেশন। আচ্ছা, ডেফার্ড ইমিটেশন কি? ডেফার্ড ইমিটেশনের বাংলা হচ্ছে বিলম্বিত অনুকরণ। বিলম্বিত অনুকরণ কি? কোনো একটি বিষয়কে বা কোনো একটি বস্তুকে সে দেখলো, বা ধরলাম একটি খেলনাকে সে দেখলো, সে হয়তো খেলনাটি নিয়ে নিজের মতো করে খেলে। কিন্তু যখনই অন্য একজনকে পর্যবেক্ষণ করলে যে সেই খেলনাটাকে নিয়ে অন্যভাবেও খেলা যায়, সেটি কিন্তু সে মনে রাখলো, মেমোরির মধ্যে সে সঞ্চয় করে রেখে দিল, এবং তার অবর্তমানে ব্যক্তি বা শিশুটির অবর্তমানে সে কিন্তু সে নিজে নিজে ওইভাবেই খেলতে চেষ্টা করবে। অর্থাৎ বিলম্বিত অনুকরণ করতে শেখে, ডেফার্ড ইমিটেশন করতে শেখে। অর্থাৎ একটি শিশু খেলনা নিয়ে, ধরলাম একটি বলকে নিয়ে সে কেবল মুখের কাছে নিয়ে আসছে, কিন্তু বলের যে অন্য ব্যবহার আছে সেটা যখন অন্য কেউ ওকে দেখিয়ে দেয়, তখন কিন্তু সে ওই রকম ভাবেই খেলতে চেষ্টা করে। তাহলে এ থেকে কি প্রমাণ হয়? এ থেকে প্রমাণ হয় যে শিশুটির মেমোরি ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ স্মৃতির যে গঠন, স্মৃতিশক্তির যে গঠন বা স্মৃতিশক্তির যে উন্নয়ন, সেটি কিন্তু হতে থাকছে। এছাড়াও আরেকটি বিশেষ ধর্ম দেখতে পাওয়া যায়, বিশেষ বৈশিষ্ট্য, আচরণগত বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, সেটি হলো অবজেক্ট পার্মানেন্স। অর্থাৎ লুকায়িত বস্তুর খোঁজ কিন্তু এই স্তরে শিশু শুরু করে। লুকায়িত বস্তুর খোঁজ কি? ধরলাম একটি খেলনা আমি ওর সামনে দেখাচ্ছি, যত কম বয়স থাকবে, যদি আমি খেলনাটা ওর সামনে দেখাই বা নাড়াই বা খেলি, ও কি করবে? নিতে চেষ্টা করবে। আমি যদি ওটা কোনোভাবে লুকিয়ে দিই, শিশুটি কিন্তু ভুলে যাবে। এটা কিন্তু যখন বয়স কম থাকবে তখন হয়। অর্থাৎ 0 থেকে 1 বছর বয়সে এটা কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু যখন 1 বছর অতিক্রম করে যাবে, তখন শিশুটির মধ্যে এই লুকায়িত বস্তুর খোঁজ শুরু হয়। অর্থাৎ আমি খেলনা নিয়ে খেললাম ওর সামনে, যদি আমি লুকিয়ে নিই, সে কিন্তু সেই খেলনাটা খোঁজ করবে। যতক্ষণ না সে পাচ্ছে ততক্ষণ সে কান্নাকাটি করবে, বাহানা করবে বা খুঁজবার চেষ্টা করবে। অর্থাৎ অবজেক্ট পার্মানেন্স, যে বস্তুর যে স্থায়িত্ব, তার সম্বন্ধে কিন্তু তার ধারণা তৈরি হয়ে যায়। অর্থাৎ এই স্তরেই শুরু হয় লুকায়িত বস্তুর খোঁজ, অর্থাৎ অবজেক্ট পার্মানেন্স। সেটাও কিন্তু একটা এক্সাম্পল মেমোরি ডেভেলপমেন্টের। তো এই স্তরে আমরা দেখলাম সেন্সরি মোটর স্টেজ এবং এই 7টি বৈশিষ্ট্য আমরা দেখলাম। এর পরের যে স্তর তিনি আগে দিয়েছেন, সেটি হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজ এটি দেখা যায় 2 থেকে 7 বছর বয়সী শিশুদের মধ্যে, যারা আর্লি চাইল্ডহুড, প্রাক শৈশবকালের মধ্যে থাকে। বেশ, তো এখানে দুটি শব্দ আছে, প্রি অ্যান্ড অপারেশনাল। প্রি কথাটার অর্থ তোমরা সবাই জানো, যে প্রি মানে হচ্ছে বিফোর বা আর্লি, মানে আগে, পূর্ব। আর অপারেশনাল, এখানে অপারেশনাল কথাটা এসছে অপারেশন থেকে। অপারেশন মানে এখানে শল্য চিকিৎসা না, এখানে অপারেশন মানে লজিক্যাল থিঙ্কিং, যুক্তি দিয়ে ভাবনা চিন্তা করা। তো এই স্তরে প্রি অপারেশনাল স্টেজে শিশুটি যুক্তি দিয়ে ভাবনা চিন্তা করতে শেখে।
শেখে না, সরি, প্রি অপারেশনাল স্টেজ, অর্থাৎ যুক্তি দিয়ে ভাবনা চিন্তা করার ঠিক আগের স্তর এটা ইললজিক্যাল থিঙ্কিং করে। যেমন আহ, যেমন আহ, বৃষ্টি হচ্ছে, যদি জিজ্ঞেস করা হয় কেন বলো তো বৃষ্টি কেন হচ্ছে, তখন বলবে যে সূর্য নেই তাই। বা বলো তো এই গাছে পাতা নড়ছে কেন, বলবে গাছটা নাচ করছে তাই। তো কথার মধ্যে কোনো যুক্তি থাকবে না। অর্থাৎ এই যে ব্যাপারটা, এটাকেই বলা হয় ট্রান্সডাক্টিভ রিজনিং। অর্থাৎ তার যে যুক্তি যে খাড়া করবে, সে যুক্তির পিছনে কোনো লজিক নেই, মানে কোনো কারণের পিছন নিজের মতো করে সে কারণ ব্যাখ্যা করবে, কোনো ঘটনার কারণ নিজের মতো করে ব্যাখ্যা করবে, তার পিছনে কোনো যুক্তি বা বিজ্ঞানসম্মত কোনো ভাবনা চিন্তা থাকে না। এছাড়াও এই স্তরের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অ্যানিমিজম, সর্বপ্রাণ বোধ। তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে একটি শিশু উঠোনে খেলা করছে, হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে গেল, সে কাঁদতে শুরু করলো। মা যখন এলো, জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন কি বলবে, যে আমাকে উঠোনটা মেরেছে, মা আমাকে উঠোনটা মেরেছে, তুমি ওকে মারো। যতক্ষণ না মা উঠোনটাকে মারছে ততক্ষণ কিন্তু সে কান্না থামাবে না। অর্থাৎ সে নির্জীব বস্তুর মধ্যেও প্রাণের খোঁজ করে। এছাড়াও দেখতে পাওয়া যায় এই বয়সে আহ, শিশুরা পুতুল নিয়ে খেলতে খুব পছন্দ করে। পুতুলের বিয়ে, পুতুলকে খাওয়ানো, পুতুলকে নিয়ে ঘুমোতে যাওয়া, সবকিছু ও যেগুলো কাজ করে সেই কাজগুলো পুতুলের করে। অর্থাৎ আমি স্নান করছি মানে আমার পুতুলটাকেও স্নান করাতে হবে, আমি জামা পরছি মানে আমাকে আমার পুতুলটাকেও জামা পরাতে হবে, আমি খাচ্ছি মানে পুতুলটাকেও খাওয়াতে হবে। অর্থাৎ নির্জীব তাই মানে বস্তুর মধ্যেও সে কিন্তু প্রাণ খুঁজে পায়, নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। তো এই জিনিসটা, এই ধরনের এই বৈশিষ্ট্য কিন্তু এই স্তরের খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, অ্যানিমিজম বা সর্বপ্রাণ বোধ। এর পরের যে বৈশিষ্ট্য সেটি হল ইরিভার্সিবিলিটি, অর্থাৎ বিপরীত চিন্তা করতে পারে না। ফর এক্সাম্পল, আমি পেঁয়াজের এক্সাম্পল দিয়েই বলি। একটি শিশু বাড়ি থেকে সে স্কুলে যায় এবং সে বাসে করে যায়। বললাম বাসটা এইভাবে 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 যায়। একদিন কোনো কারণে বাস আসেনি বা বাস সে মিস করেছে। তার বাবা তাকে স্কুলে নিয়ে গেলেন, হেঁটে 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 দিক দিয়ে নিয়ে গেলেন। এবার স্কুলে যখন পৌঁছে দিলেন তখন বললেন তুমি তো রাস্তা তাহলে চিনে গেছো, এবার তাহলে তুমি নিজে নিজেই বাড়ি ফিরে আসতে পারবে। তখন শিশুটি বলবে তুমি তো বাড়ি থেকে স্কুল অবধি আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছো, বাড়ি থেকে স্কুলের রাস্তা তো, স্কুল থেকে বাড়ির রাস্তা তো তুমি দেখাওনি, তো আমি তো আর যেতে পারবো না। অর্থাৎ বিপরীত যে চিন্তা ভাবনা সেটা করতে পারে না এই বয়সে, ইরিভার্সিবল থিঙ্কিং তারা করতে পারে না। এছাড়াও দেখতে পাওয়া যায় ইগোসেন্ট্রিজম, অর্থাৎ নিজের ভাবনাকে গুরুত্ব দেওয়া। আমার যেটা ভালো লাগে সেটা আমি করব, এবং তার সঙ্গে বাকিদেরও সেটাই করতে হবে। যদি আমার আইসক্রিম খেতে ভালো লাগে তাহলে সবাইকেই আইসক্রিমই খেতে হবে, কেউ অন্য কিছু খেতে পারবে না। এবং আমার যদি আইসক্রিম চকোবার পছন্দ, তো আমাকে চকোবারই খেতে হবে, সবাইকেই চকোবারই খেতে হবে। তো ইগোসেন্ট্রিজম, আমার নিজের ভাবনাকে গুরুত্ব দেওয়া এবং অপরকে আমার ভাবনার সঙ্গে সহমত পোষণ করতে বাধ্য করা, এটাকেই বলা হয় ইগোসেন্ট্রিজম। এটা কিন্তু এই বয়সে দেখতে পাওয়া যায়। বেশ, তারপরে আরেকটি জিনিস দেখতে পাওয়া যায়, আরেকটি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সেন্ট্রেশন, ল্যাক অফ কনজারভেশন। সেন্ট্রেশন মানে আহ, এই বয়সে ভাবনা চিন্তা, যেহেতু এটি প্রাক যৌক্তিকতার আগের, মানে প্রাক যৌক্তিকতার স্তর, মানে যুক্তি সাহায্যে ভাবনা চিন্তার আগের স্তর, তাই এখানে যে ভাবনা চিন্তাগুলো এই শিশুরা করে থাকে সেটা একই দিকে কেন্দ্রীভূত থাকে, সেন্ট্রেশন একই দিকে কেন্দ্রীভূত থাকে। কিরকম, যদি একটি শিশুকে বলা হয় যে তোমাকে একটি 5 টাকার কয়েন দিয়েছি, আর 1 টাকার, 2 টাকার আর 1 টাকার 3টে কয়েন দিচ্ছি, কোনটা তুমি নেবে? কোনটা নেবে? এটা নেবে নাকি এটা নেবে?
5 টাকার একটা কয়েন নেবে, একটি মুদ্রা নেবে, বা 1 টাকা 2 টাকা 1 টাকা 3টে মুদ্রা নেবে, তখন কিন্তু শিশুটি না ভেবেই বলবে যে আমি এটা নেব। কারণ কি? সংখ্যা বেশি, 1 2 3, তিনটে মুদ্রা পাচ্ছি, তাহলে আমি বেশি পাচ্ছি, অর্থাৎ আমি এটা নেব। বা যদি যদি বলা হয় যে তোমাকে চকলেট দিচ্ছি, এই একটা চকলেট আছে, আর এরকম এরকম 2টি চকলেট আছে, 3টে চকলেট আছে, দুটোই করি কারণ ছবিটা একটু হুম এই যে চকলেট, এই চকলেটকে এই চকলেটকে ভেঙে আমি দুটো চকলেট করেছি, যদিও এই সাইজ একটু বড় হয়ে গেছে, ছবি আঁকার একটু ভুল আছে। তো এই চকলেটকে ভেঙে আমি দুটো চকলেট করেছি। যদি আমি ওর সামনে রাখি যে তুমি কোনটা নেবে, এই চকলেটটা নেবে কি এটা নেবে, ও কিন্তু বলবে যে আমার এই চকলেটটা নেবো, কারণ এখানে পরিমাণ বেশি আছে। এটাই ওর যুক্তি যে এখানে পরিমাণ বেশি আছে। অথচ আমরা কি করেছি, এই চকলেটটাকে আমি দুভাগে ভাগ করেছি, ভাগ করে আমি রেখেছি, কিন্তু যেহেতু সংখ্যায় বেশি, শিশুটি প্রেফার করবে যে এই চকলেটটা নেওয়ার জন্য। তার মানে এখানে সে যুক্তি দিয়ে বা কোনো বিজ্ঞানসম্মত কোনো কারণ নেই, তার কেবল সেন্ট্রেশন, মানে অর্থাৎ একই দিকে তার কেন্দ্রীভূত আছে, কেবল সংখ্যার দিকে কেন্দ্রীভূত আছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরলাম একটা বিকার নিয়েছি, বেশ, একটা বিকারে আমি জল ভরেছি 5 লিটার, ধরলাম 5 লিটার আমি জল ভরেছি। আর একটা একই বিকার নিয়েছি, এটাতেও জল আছে 5 লিটার, এখানেও 5 লিটার, এখানেও 5 লিটার। এবার যদি বলা হয় শিশুটিকে যে বলো তো কোন পাত্রে বেশি জল আছে, শিশুটি বলবে এই পাত্রে। কারণ যদি জিজ্ঞেস করা হয়, সে বলবে এর উচ্চতাটা বেশি, অর্থাৎ জলটা বেশি আছে। কিন্তু শিশুটি পাত্রের প্রস্থটাকে নেগলেক্ট করে যাচ্ছে, বা কোনো কারণে ইগনোর করে গেছে বা মিস করে গেছে, কেবল দৈর্ঘ্যের দিকে নজর দিয়েছে। অর্থাৎ এখানে দৈর্ঘ্য কম তাই জল কম, এখানে দৈর্ঘ্য বেশি তাই জল বেশি। এটাই হচ্ছে তাদের লজিক। যে তাহলে এই পুরো ঘটনাটা ঘটছে সেন্ট্রেশনের জন্য, অর্থাৎ ল্যাক অফ কনজারভেশন, সংরক্ষণের সূত্র জানেন না। আরেকটা জিনিস আমরা খেয়াল করেছি হয়তো, যে এই বয়সী 2 থেকে 7 বছর বয়সী শিশুদের কি হয়, গল্পের বই ছবি সহ থাকে, অর্থাৎ ছবি দিয়ে ব্যাখ্যা করা থাকে। যদিও এই স্তরের জন্য এলিজিবল এবং পরের স্তরের জন্য এলিজিবল, তবুও ছবি সহকারে থাকে। কারণ কি? কারণ ছবি থাকলে একটা মূর্ত ভাবনা চিন্তার তৈরি হচ্ছে, এবং মূর্ত ভাবনা চিন্তাকে পরের স্তরে আমি বিস্তারিত আলোচনা করছি, ফলে এখানে আমি এটা আর বলছি না, আমি পরের স্তরে চলে যাই একবারে। 3 নম্বর স্তর কংক্রিট অপারেশনাল স্টেজ, অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্তর। মূর্ত সক্রিয়তার স্তর কংক্রিট কথাটা হচ্ছে যেটা আমরা চোখের সামনে ঘটতে দেখি, সেটাই হচ্ছে কংক্রিট। অর্থাৎ আমরা সেন্স করতে পারি, আমরা পারসিভ করতে পারি, সেটা হচ্ছে কংক্রিট। দুটো কথা, কংক্রিট কথাটা বললেই দুটো কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে, দুটো শব্দ খুব পরস্পর সিমিলারিটি আছে, কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, দুটো বিপরীত। কংক্রিট কি? কংক্রিট হচ্ছে আমরা যা চোখের সামনে দেখতে পাই, বা যা অনুধাবন করতে পারি, বা যা আমি সেন্সের থ্রু দিয়ে পারসিভ করতে পারি, আমি ইন্দ্রিয়ের সাহায্যে আমি যা দেখতে পাই বা বুঝতে পারি, সেটাই হচ্ছে কংক্রিট। অর্থাৎ চোখের সামনে যেটা থাকে সেটা হচ্ছে কংক্রিট। আর অ্যাবস্ট্রাক্ট কি? এটা চোখের সামনে থাকে না, কিন্তু আমি কল্পনা করতে পারি। যদি বলি যে আজ রাস্তায় আমি এক ভিখারিকে দেখতে পেলাম, যার যে অতীব শীর্ণকায়, পরনে ঠিকঠাক জামা পর্যন্ত নেই, সে হাঁটতে পারছে না। তো এই যে যখনই বললাম, তার মানে আমার কিন্তু বলার সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা চিন্তা ভাবনা তৈরি হয়ে গেল। তার মানে একজন দরিদ্র ব্যক্তি, তার জামা জামা ছেঁড়া,
সে হাঁটতে পারছে না, রাস্তার পাশে বসে আছে, যখনই বলি না তখনই সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের ভাবনা চিন্তা করতে শুরু করে দিই এবং সঙ্গে সঙ্গে আমাদের একটা নিজের মনের মধ্যে একটা ছবি ফুটে ওঠে। কিন্তু কংক্রিট স্টেজে থাকলে যতক্ষণ না চোখের সামনে আমি ছবি দেখছি ততক্ষণ কিন্তু আমি দেখতে পাবো না, ততক্ষণ কিন্তু আমি বুঝতে পারবো না। তাহলে এই স্তরের শিশুদের মধ্যে মূর্ত সক্রিয়তা দেখতে পাওয়া যায়, এবং দেখতে পাওয়া যায় মিডল এবং লেট চাইল্ডহুড শিশুদের ক্ষেত্রে, যাদের বয়স 7 থেকে 11 বছর। এই স্তরের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা লজিক্যালি থিঙ্কিং করতে শেখে। এই আগের স্তরে কি লজিক্যালি করতে পারছে না, ইলজিক্যালি ভাবনা চিন্তা করছিল, কিন্তু এই স্তরে সে লজিক্যালি থিঙ্কিং করছে। এবং আগের স্তরের ঠিক উল্টো এখানে দেখতে পাবো, সেটা হচ্ছে রিভার্সিবিলিটি। আগের স্তরে কি দেখেছিলাম, বিপরীত চিন্তা করতে পারছিল না, কিন্তু এখানে বিপরীত চিন্তা করতে পারবে। অর্থাৎ বাবা যদি শিশুটিকে স্কুল অবধি পৌঁছে দেয়, তাহলে শিশুটিও স্কুল থেকে বাড়ি অবধি সে আসতে পারবে, কারণ সে বিপরীত চিন্তা ভাবনা করতে শিখছে। আগের স্তরে কি দেখেছিলাম, সেন্ট্রেশন, অর্থাৎ কেন্দ্রীভূত করা, অর্থাৎ একই দিকে বা একই বিষয়ের দিকে নিজের সমস্ত সেন্সকে কেন্দ্রীভূত করাটাই ছিল সেন্ট্রেশন, কিন্তু এখানে ডিসেন্ট্রেশন করতে পারবে। অর্থাৎ অর্থাৎ যে জলের যে উদাহরণটা দিয়েছিলাম, যে কোনটাতে বেশি জল আছে, এখানে কিন্তু শিশু বলতে পারে দুটোরই সমান জল আছে, কারণ দুটো পাত্রেরই আয়তন সেম 5 লিটার, অর্থাৎ দুটো পাত্রেই সমান জল আছে। ফলে এখানে শিশু দৈর্ঘ্যের সাথে সাথে প্রস্থ বা উচ্চতাকেও কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রাখতে শুরু করে, যেহেতু তারা যুক্তি দিয়ে ভাবনা চিন্তা করছে। এছাড়াও এই স্তরে ক্লাসিফিকেশন করতে পারে। ক্লাসিফিকেশন এক্সাম্পল দিই, ধরলাম একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ, একটা বৃত্ত, একটা ত্রিভুজ, আর একটা চতুর্ভুজ, আর একটা বৃত্ত, যদিও বৃত্তটা একটু বেকাটারা হয়েছে। তো যদি বলা হয় এই বস্তুগুলোকে তোমাকে দেওয়া হলো, লাল লাল রঙের একটা ত্রিভুজ, লাল রঙের একটা চতুর্ভুজ, লাল রঙের একটা বৃত্ত, নীল রঙের একটা ত্রিভুজ, নীল রঙের একটা চতুর্ভুজ, নীল রঙের একটা বৃত্ত, তুমি এগুলোকে শ্রেণী বিভাগ করো। যদি এরকম দেওয়া হয়, তাহলে আগের স্তরের মানে 2 নম্বর যে স্তর, প্রি অপারেশনাল স্টেজে যদি থাকতো শিশু, তখন কি করতো, তখন তখন করতো কি, এইগুলোকে একদিকে রাখতো আর এইগুলোকে একদিকে রাখতো। যদিও তার যুক্তির মধ্যে, তার রাখার পিছনে কিন্তু একটা যুক্তি ছিল, যে যেহেতু কালার এক, রং এক, তাই একদিকে রাখবে। কিন্তু কিন্তু এই স্তরের ক্ষেত্রে শিশুটি কি করবে, এই স্তরের ক্ষেত্রে শিশুটি করবে যে ত্রিভুজগুলোকে একদিকে, চতুর্ভুজগুলোকে একদিকে, বৃত্তগুলোকে একদিকে রাখবে। কারণ সে ব্যাখ্যা দেবে কি, 3টে বাহু আছে ত্রিভুজ, তাই এই দুজন এক ক্যাটাগরি। এই 4টে বাহু আছে, তাই চতুর্ভুজ, তাই এক ক্যাটাগরি, এবং এ বৃত্ত। তো অর্থাৎ এই স্তরে কিন্তু আরো যুক্তি দিয়ে সে ক্লাসিফিকেশন করতে পারছে। বেশ, আর একটা মিস করে গেছি, যেটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। কার্য এবং কারণের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে। অর্থাৎ বৃষ্টি হচ্ছে কারণ সূর্য নেই, যেটা আগের স্তরে বলেছিল সেটা কিন্তু এবারে বলবে না। সে হয়তো এবারে যুক্তি দিয়ে বিজ্ঞানসম্মতভাবে সে বলতে শিখবে যে পরিবেশ গরম হয়েছে এবং গরম হওয়ার জন্য জলীয় বাষ্প হালকা হয়ে উপরে উঠে গিয়ে মেঘ সৃষ্টি করেছে এবং ঘনীভূত হয়ে জলকণা রূপে, বৃষ্টি রূপে পৃথিবীতে পড়ছে।
তো সেই যুক্তি দিয়ে সে ভাবনা চিন্তা করবে, অর্থাৎ কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ দেখাবে। কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ দেখাবে, কার্য এবং কারণ তার মধ্যে সামঞ্জস্য খুঁজে বের করবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে সিরিয়েশন। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ব্যবহার আচার দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সিরিয়েশন। সিরিয়েশন কি? সিরিয়েশন হলো সাজাতে পারা, মানে ক্রম অনুযায়ী সাজানো, ক্রম অনুযায়ী সাজানো। সেটা কি? যদি অনেকগুলো তাকে সরলরেখা দেওয়া হয়, সে কিন্তু তার দৈর্ঘ্য মেপে ক্রম অনুযায়ী সে সাজাতে শিখবে। বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড় যদি সাজাতে বলে, সেটা কিন্তু এই স্তরের শিশুরা পারবে। তোমরা খেয়াল করে দেখবে যে এই স্তরের শিশুদের এক ধরনের অঙ্ক খুব দেওয়া হয়, যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার নাম লেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো, সেখান থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। এই ধরনের অঙ্ক কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই বয়সের 7 থেকে 11 বছর বয়সী শিশুদের মধ্যে সিরিয়েশন করতে পারে, অর্থাৎ শ্রেণী বিভাগ করতে পারে, শ্রেণী অনুযায়ী ছোট থেকে বড় ক্রম অনুযায়ী সাজাতে পারে। সুতরাং যে ধরনের সমস্যা দেওয়া হোক না কেন, যদি সিরিয়েশন হয় তাহলে কিন্তু এই স্তরে শিশুরা খুব সহজেই তা করতে পারবে। ক্রম অনুযায়ী ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট সাজাতে পারবে এবং তাদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি করতে পারবে। এছাড়াও শেষ যে বৈশিষ্ট্যটি, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে ট্রানজিটিভিটি। অর্থাৎ আমি যদি ওকে বলি যে বলো তো এ গ্রেটার দেন বি আর বি গ্রেটার দেন যদি সি হয়, তাহলে এ আর সি এর মধ্যে কি সম্পর্ক? তোমরা এই স্টেজের মধ্যে নেই, তোমরা দেখেই বলে দেবে এ গ্রেটার দেন সি হবে। কিন্তু যদি এই বয়সের শিশুদেরকে জিজ্ঞেস করা হয়, তারা কি করবে? তারা সবকিছু কংক্রিট ওয়েতে ভাবতে, মানে মূর্তভাবে ভাবতে চেষ্টা করবে। সেটা কি হবে? সে কি করবে? ছেলেটি বা শিশুটি পেন্সিল বক্স থেকে বা কোনোভাবে ডালপালা বা কোনো কিছু থেকে সে প্রথমে একটি ডাল বা একটি পেন্সিল বের করলো, যার নাম দিল এ। আরেকটি ছোট পেন্সিল বের করলো, যার নাম দিল বি। আরেকটি ছোট পেন্সিল, কারণ এ গ্রেটার দেন বি, তাহলে এ গ্রেটার দেন বি, এ বি এর থেকে বড় দেখাই যাচ্ছে। আরেকটি ছোট পেন্সিল বের করলো, যেখানে বি গ্রেটার দেন, ছবিটা একটু পরিষ্কার করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। এটাও মুছে দিই। এ বি সি, এটিকে নাম দিল এ, এটাকে দিল বি, কারণ বলেছে এ গ্রেটার দেন বি, তাহলে এ বি এর থেকে বড় ঠিকই আছে। তাহলে বি গ্রেটার দেন সি, তাহলে বি গ্রেটার দেন সি ছবি অনুযায়ী ঠিকই আছে। এবারে আমাকে জানতে চাইছে এ আর সির মধ্যে কি সম্পর্ক। সে কি করবে? এই তিনটে পেন্সিলকে পাশাপাশি রাখলো, রেখে বিটাকে মুছে দিল। এবারে দেখো তো, এর বুঝতে পারা যাচ্ছে? তাহলে কি এ গ্রেটার দেন সি প্রমাণ হয়ে গেল। অর্থাৎ অর্থাৎ পিঁয়াজে মনে করেন যে চাইল্ড ইজ আ লিটল সায়েন্টিস্ট, অর্থাৎ ক্ষুদ্র বিজ্ঞানী। তো সবকিছু বিজ্ঞানের মাধ্যমে করার মাধ্যমে, অ্যাক্টিভিটি করার মাধ্যমে, যুক্তি দিয়ে ভাবনা চিন্তার মাধ্যমে কিন্তু তথ্যে উপনীত হয় বা মানে সত্যে উপনীত হয়। ফলে যখন এই ধরনের সমস্যা দেব, তারা কিন্তু মূর্ত স্তরে যদি থাকে, তারা কিন্তু কোনো কিছু করার মাধ্যমে, দেখার মাধ্যমে, পার্সিভ করার মাধ্যমে কিন্তু কারণ খুঁজে বের, সমাধান খুঁজে বের করবে। তাহলে স্তরগুলো দেখা গেল যে লজিক্যাল থিঙ্কিং করবে, রিভার্সিবিলিটি যেটা আগের স্তরে করতে পারছিল না, বিপরীত চিন্তা, সেটা করতে পারবে, ডিসেন্ট্রেশন করতে পারবে, কজ অ্যান্ড এফেক্ট কার্য এবং কারণের মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে পারবে, ক্লাসিফিকেশন শ্রেণীবিভাগ করতে পারবে, সিরিয়েশন ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ক্রম সাজাতে পারবে এবং ট্রানজিটিভিটি দেখে দেখাতে পারবে। শেষ স্তর ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ
এটি দেখতে পাওয়া যায় 11 থেকে তার বেশি বয়সী শিশুদের মধ্যে। অর্থাৎ ফর্মাল কথাটির অর্থ হলো এখানে প্রপার প্ল্যানিং এর মাধ্যমে কোনো কিছু কাজ করা, এটা হচ্ছে ফর্মাল। পিয়াজে যে বলতেন যে চিলড্রেন ইজ আ লিটল সায়েন্টিস্ট, তিনি বলেন এই স্তরে এসে চাইল্ড টার্নস টু এ কমপ্লিট সায়েন্টিস্ট, পুরোপুরি বিজ্ঞানী হয়ে যায়। অর্থাৎ সবকিছুকে বিজ্ঞানের মধ্য দিয়ে, যুক্তির মধ্য দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে। অর্থাৎ এই স্তরে তারা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, যেটা আগের স্তরে কংক্রিট করতে পারছিল, এই স্তরে কিন্তু তারা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে। কোনো একটা ঘটনা যদি বলে দিই, তারা কিন্তু মনে মনে একটা লজিক বা একটা যুক্তি কিন্তু খাড়া করতে চেষ্টা করবে, বিমূর্ত চিন্তা করতে চেষ্টা করবে। অর্থাৎ কোনো এক ব্যক্তির যদি আমি গঠন বলে দিই, তাহলে তার মধ্যে কিন্তু একটা সেই ব্যক্তি একটা অবয়ব তৈরি হয়ে যাবে। বেশ, এই স্তরে ডিডাকটিভ থিঙ্কিং দেখা যায়। ডিডাকটিভ থিঙ্কিং মানে, ডিডাকটিভ জানার আগে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ইন্ডাকটিভ, একটা হচ্ছে ডিডাকটিভ। দুটো কথা জানতে হবে, একটা হচ্ছে ইন্ডাকটিভ, ইন্ডাকটিভের বাংলা হচ্ছে আরোহণ, আরোহণ, আর হচ্ছে ডিডাকটিভ। ইন্ডাকটিভ হচ্ছে যে স্পেসিফিক, ফ্রম স্পেসিফিক টু জেনারেল। যদি এক্সাম্পল থেকে যদি কোনো রুল স্থাপনা করি বা কোনো ঘটনা উদাহরণ থেকে যদি তার সূত্র বা তার নীতি বের করতে পারি বা উপনীত হতে পারি, সেটি হলো ইন্ডাকটিভ ওয়ে। অর্থাৎ আমরা সবাই এই সূত্রটা জানি, a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা সবাই পড়েছিলাম ক্লাস 7। তো আমরা যখন অঙ্ক করি তখন কি করি, শিক্ষক মহাশয় আমাদের প্রথমে সূত্রটা মুখস্থ করতে বলেন, করে আমাদের অঙ্ক দেন। তাহলে এই যে পদ্ধতি, সেটা হচ্ছে ডিডাকটিভ পদ্ধতি। অর্থাৎ প্রথমে সূত্র জানলাম, তারপর তার উদাহরণ করলাম। যদি এটা উল্টো করা যেত, যদি শিক্ষক মশাই আগে যদি উদাহরণ দিতেন এবং উদাহরণ দিয়ে দিয়ে যদি আমাদের বলতেন যে বলো তো সূত্রটা কি, তাহলে সেটাই সেই পদ্ধতিটি হচ্ছে ইন্ডাকটিভ পদ্ধতি। অর্থাৎ বটম টু টপ, নিচে থেকে উপরে যাওয়ার যে প্রসেস বা যে পদ্ধতি, সেটাই হচ্ছে ইন্ডাকটিভ পদ্ধতি। আর উল্টোটা টপ টু বটম, মানে প্রথমে সূত্র বা নীতি জেনে তারপরে যে উদাহরণে যাওয়ার যে পদ্ধতি, সেটাই বলা হয় ডিডাকটিভ। তো এই স্তরে শিশুদের মধ্যে ডিডাকটিভ থিঙ্কিং হয়। কি রকম? ধরলাম একটা এক্সাম্পল দিই, তোমরা কলেজে আসছো, তো কলেজে ঢোকার মুহূর্তে যদি দেখা যায় যে পাঁচিলের ওপাশ থেকে একটু ধুঁয়ো উঠছে বা কোনো কারণে ধোঁয়া দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের মধ্যে একটা নিশ্চয়ই ভাবনা চিন্তা শুরু হবে যে কেউ কেউ ভাববে যে হয়তো পাতা বা কাগজ পোড়ানো হচ্ছে, অথবা কেউ মনে করতে পারে যে না, হয়তো এমনি আগুন ধরানো হয়েছে। তো মনে হবে যে না, কোনো কিছু পুড়ছে, বা এমনও হতে পারে যে মনে হচ্ছে যে না, কোনো পুজো আর্চা হচ্ছে। তো যখনই ধুঁয়ো দেখে, তাহলে সে এক একজন শিক্ষার্থী নিজের মতো করে জাস্টিফাই করবে যে তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে, একটা আন্দাজ করবে। তো তো যখন একটা আন্দাজ করলো, তারপর তারা সেটা প্রমাণ করার জন্য অগ্রসর হবে হবে এবং তারা কি ফর্ম করবে, একটা হাইপোথিসিস ফর্ম করবে। কি ফর্ম করবে? হাইপোথিসিস। হাইপোথিসিস হাইপোথিসিস কি? হাইপোথিসিস হলো টেন্টেটিভ জেনারেলাইজেশন অফ আ প্রবলেম, অর্থাৎ বা টেন্টেটিভ সলিউশন অফ আ প্রবলেম। একটা সমস্যার একটা টেন্টেটিভ সমাধান। এই যে ধোঁয়া ওঠা দেখে নিজের মতো করে একটা হাইপোথিসিস ফর্ম করা যে না, হয়তো আগুন ধরিয়েছে, বা না আগুন লেগে গেছে, বা হয়তো পুজোর কারণে হোম যজ্ঞ হচ্ছে। তো এই যে একটা ভাবনা চিন্তা করা হাইপোথিসিস, এবং সেটাকে প্রমাণ করা, সেটাই হচ্ছে হাইপোথেটিক্যাল থিঙ্কিং। তো এই স্তরে শিশুদের মধ্যে হাইপোথিসিস ফর্ম করার একটা, যেহেতু তারা বিহেভ লাইক আ সায়েন্টিস্ট, অর্থাৎ কোনো কিছুর পিছনে কিন্তু যুক্তি দিয়ে বিজ্ঞানসম্মতভাবে খোঁজার চেষ্টা করবে। অর্থাৎ কোনো কোনো কিছু ঘটনা ঘটলো,
তার পিছনে কি যুক্তি, এটা খাড়া করার চেষ্টা করবো। ধরলাম কোনো পথে স্কুলে আসার কলেজে আসার পথে কেউ একজন বললো যে এখানে দেখলাম যে একটা ট্রাক তার সঙ্গে একটা ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এখানে দুজন আহত হয়েছে, একজন নিহত হয়েছে, এরকম হয়েছে। তো সেই যখনই হবে তখন যখনই ঘটনাটা তার সামনে উপস্থাপনা করা হলো, সে নিজের মতো করে তাহলে একটা হাইপোথিসিস জেনারেট করবে। তার মানে দুজন তাহলে হতে পারে যে খুব দ্রুত গতিতে আসছিল, হতে পারে ড্রাইভার কোনো কারণে নেশাগ্রস্ত ছিল, বা হতে পারে সে যে গাড়িটি আসছিল অপর দিক থেকে তাকে ভালো করে খেয়াল করেনি। তো সেসব কারণেই হয়তো সংঘর্ষ হয়েছে। তো নিজের এক একজন এক এক রকম ভাবে সেটিকে ঘটনাটিকে নিজের মতো করে হাইপোথিসিস ফর্ম করবে এবং সে ঘটনাস্থলে গিয়ে দেখে তার যে গঠিত হাইপোথিসিস সেটিকে প্রমাণ করার চেষ্টা করবে। তাহলে এই স্তরে কিন্তু যেহেতু তারা বিজ্ঞানীদের মতো আচরণ করে, ফলে তারা সবকিছু যুক্তি দিয়ে যুক্তিগ্রাহ্য একটা সমাধান খাড়া করার চেষ্টা করে। এবং তারপরে যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে হাইপোথেটিকো ডিডাকটিভ লজিক। হাইপোথেটিকো ডিডাকটিভ লজিক, হাইপোথেসিস এবং ডিডাকটিভ দুটোকে একসাথে হাইপোথেটিকো ডিডাকটিভ লজিক বলে। যে আমরা তো সেই নিউটনের বাগানে বসে থাকার সময় আপেল পড়ার গল্পটি সবাই জানি, যে উনি বসেছিলেন বাগানে বসে সময় কাটাচ্ছিলেন, হঠাৎ দেখলেন তার সামনে একটি আপেল গাছ থেকে পড়লো। তো তখনই তার মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হলো যে ফলটি উপর থেকে নিচে কেন পড়লো। তার মানে কি সব জিনিসই উপর থেকে নিচে পড়ে? তার মানে একটা হাইপোথিসিস সে মনে মনে তৈরি করলো যে পৃথিবী নিশ্চয়ই ফলটিকে তার কাছে টানছে বা তার কেন্দ্রের দিকে টানছে, একটা হাইপোথিসিস। এবং পরবর্তীকালে সেটি প্রমাণও করলেন যে অভিকর্ষজ বল আছে এবং অভিকর্ষজ বল সবসময় কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ফলে সেই কারণেই আপেলটি উপর থেকে নিচের দিকে পড়েছে। এই যে ঘটনাটি, এটি হচ্ছে হাইপোথেটিকো ডিডাকটিভ লজিক, অর্থাৎ হাইপোথিসিস এবং ডিডাকটিভ দুটো লজিক একসাথে কাজ করে। হাইপোথেটিকো ডিডাকটিভ লজিক অর্থাৎ হাইপোথিসিস জেনারেট করে সেটিকে তার প্রমাণ করা অবধি, সূত্রে উপনীত হওয়ার অবধি পুরোটিকে বলা হয় হাইপোথেটিকো ডিডাকটিভ লজিক। শেষ যে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডোলেসেন্স ইগোসেন্ট্রিজম। অ্যাডোলেসেন্স ইগোসেন্ট্রিজম সেটি কি একটু, সেটি হলো এই স্তরের শিশুদের মধ্যে ইগো দেখতে পাওয়া যায়। এই যে ইগো, এটি বয়সের সাথে সম্পর্কযুক্ত। কিরকম ভাবে? একটি গ্রাফ আঁকলে আরো বেশি ভালো বোঝানো যাবে। এক্স অক্ষ বরাবর বয়সকে চিহ্নিত করা হলো, বয়সকে রাখা হলো, এবং ওয়াই অক্ষ বরাবর ইগোকে রাখা হলো, অহংকে রাখা হলো। দেখা যায় শুরুর দিকে শিশুর যত বয়স কম থাকে, শিশুর অহং বা ইগো কম থাকে, এবং যত শেষের দিকে যত বয়স বাড়ে, বয়স্ক হয়ে যাবে, তখন কিন্তু তার ইগো কম থাকে। কিন্তু মাঝের দিকে অ্যাডোলেসেন্স পিরিয়ডের সময় তখন কিন্তু তার ইগো সর্বাধিক থাকে। কিরকম একটা উদাহরণ দিই তাহলে আরো বেশি স্পষ্ট বোঝা যাবে। তাহলে একটি শিশু যার বয়স 4 বছর, তাকে নিয়েছি এবং তার সাথে একটি 15 বছরের একটি ছেলেকে নিয়েছি, তার সাথে একটি 65 বছরের একজন বয়স্ক ভদ্রলোককে নিয়েছি। তিনটে ভিন্ন বয়সের মানুষকে আমি নিয়েছি এবং তাদেরকে একটি লাল রঙের জামা দিয়েছি। বলেছি লাল রঙের জামাটি পরে তোমরা বিয়ে বাড়ি যাও, বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, নেমন্তন্ন রক্ষা করে বাড়ি এসো। তো যথারীতি তিনজনই লাল রঙের জামা পরে বিয়ে বাড়ি গেছে। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে নিমন্ত্রণ রক্ষা করে যখন ফিরেছে বাড়িতে, তখন আমি তিনজনকে বললাম, তোমরা কি খেয়াল করেছো যে তোমাকে যে জামাটি দেওয়া হয়েছিল, জামাটি উল্টো ছিল, উল্টো ভাবে পড়েছিল। যখন এই কথাটি বলবো
তখনই 4 বছর বয়স শিশুটি কি বলবে, যা আছে আছে, সে জামাটি খুলে বাড়ির জামা পরে সে খেলতে চলে যাবে। 65 বছর বয়সের যিনি বয়স্ক যে ভদ্রলোক আছেন, তিনিও এটি গুরুত্ব দেবেন না। কিন্তু যার বয়স 15, তার মধ্যে কিন্তু ইগো কাজ করবে। এ বাবা, অন্যজন কি ভাববে, এ বাবা উল্টো জামা পরে গেলাম, এ বাবা তাহলে তো আমাকে সবাইকে কি ভাবলো, কি ভাববে, তাহলে তো আমার আর প্রেস্টিজ কিছু থাকলো না। এই ধরনের ভাবনা কিন্তু তার মধ্যে আসতে থাকবে এবং সেগুলো তাকে ক্রমশ গ্রাস করতে থাকবে। এ বাবা এমন কেন হলো, আমি কেন দেখলাম না, কে কি ভাবলো বলো তো। এই ধরনের যে ভাবনা চিন্তা কিন্তু এই বয়সী অ্যাডোলেসেন্স পিরিয়ডে শিশুদের মধ্যে দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই বয়সে তাদের ইগো অনেক বেশি থাকে। তো আপাতত আমরা দেখলাম পেঁয়াজের 4টি স্তর। প্রথম স্তর সেন্সারি মোটর স্টেজ, 0 থেকে 2 বছর বয়সী ইনফ্যান্সিতে বা শৈশবকালে যেসব শিশু থাকে তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। পরের স্তর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, দেখতে পাওয়া যায় 7 থেকে 11 বছর বয়সী, 2 থেকে 7 বছর বয়সী শিশুদের মধ্যে। 3 নম্বর স্তর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, 7 থেকে 11 বছর বয়সী অর্থাৎ মিডল এবং লেট চাইল্ডহুড শিশুদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং সর্বোপরি চতুর্থ স্তর ফর্মাল অপারেশনাল স্টেজ, দেখতে পাওয়া যায় 11 এবং তার পরবর্তী বয়সের শিশুদের মধ্যে। তো এই যে পেঁয়াজের তত্ত্ব যে পড়লাম, এই তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব আমাদের জানতে হবে। শিক্ষাক্ষেত্রে তাৎপর্য কি, আমরা ক্লাসরুমে কিভাবে ইউজ করতে পারি, একজন শিক্ষকের কি প্রয়োজন আসতে পারে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ পেঁয়াজের থিওরি। পেঁয়াজে কে বলা হয় কনস্ট্রাকটিভিজম, তার থিওরিকে বলা হয় কনস্ট্রাকটিভিজম। অর্থাৎ শিশুটি নিজে কিছু করার মাধ্যমে শিখবে, অ্যাক্টিভিটি করার মাধ্যমে শিখবে। তার মানে ক্লাসে কি ধরনের অনুশীলন বা সমস্যা দেওয়া যেতে পারে যাতে শিশুটির বৌদ্ধিক বিকাশ হতে পারে। আমরা যদি ডিসকভারি লার্নিং দিই, সে আবিষ্কার মাধ্যমে বা কোনো কিছু তাকে করতে দিলাম, সে নিজে কিছু একটা বানিয়ে করলো, ডিসকভারি করলো, তার মাধ্যমে কিন্তু তার বৌদ্ধিক বিকাশ হতে পারে। প্রবলেম সলভিং, কোনো একটা প্রবলেম দিলাম যেখানে সে নিজে একা চেষ্টা করে সেটা সমস্যাটা সমাধান করতে পারলো, প্রবলেম সলভিং মেথড ইউজ করতে পারি। প্রজেক্ট দিতে পারি, অ্যাক্টিভিটি বেসড কোনো কাজ দিতে পারি, এগুলো কিন্তু আমরা ক্লাসরুমে ইউজ করতে পারি এবং শিক্ষককে ইউজ করতে হবে। কারণ পেঁয়াজের এই তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ বিদ্যালয়ের জন্য। এবং শিক্ষককে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে, সেটা টিচার অ্যাজ এ ফেসিলিটেটর। অর্থাৎ শিক্ষক একজন শিক্ষার্থীকে শেখার জন্য একটা মঞ্চ, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে, যেখানে টিচার কেবল স্টুডেন্টকে সাহায্য করবে, অ্যাসিস্ট করবে, হেল্প করবে টু ফাইন্ড আউট দ্য সলিউশন অফ আ প্রবলেম। অর্থাৎ একটা সমস্যার সমাধান খুঁজে বের করতে শিক্ষক কেবল তাকে সাহায্য করবে, অ্যাসিস্ট করবে। এবং একটি ক্লাসে অনেক ধরনের শিক্ষার্থী থাকে, তো শিক্ষার্থীর মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস থাকবে, কারণ সবার বয়স এক নয় বা সবাই একই পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী সবাই একই স্তরের মধ্যে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, তো পাঠদান যখন হবে বা করা হবে, তো পাঠদান যেন সেরকম হয় যাতে করে সবার যেন বোধগম্য হয়। কোনো রকম ভাবেই ডিডাকটিভ মেথড ইউজ করা যাবে না, অর্থাৎ আরোহণ পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। আর শেষ যে শিক্ষাগত তাৎপর্য সেটা হচ্ছে রেডিনেস টু লার্ন, অর্থাৎ শেখার জন্য সে রেডি থাকতে হবে। অর্থাৎ এখানে রেডি মানে থর্নডাইকের ল অফ রেডিনেস না, এখানে
তার বয়স বা ম্যাচুরেশন, বায়োলজিক্যাল ম্যাচুরেশন সেরকম হতে হবে যাতে করে সে শিখতে পারে। কারণ পেঁয়াজের যে তত্ত্ব, সেই তত্ত্ব দাঁড়িয়ে আছে বয়সের উপর। অর্থাৎ পেঁয়াজে বলেছেন শিশুর বয়স বাড়ার সাথে সাথে তার কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ জ্ঞানমূলক বিকাশ সম্ভব হয়। ফলে যে শ্রেণীতে শিশুটি পড়ছে সেই শ্রেণীটির কথা ভেবেই কিন্তু আমাকে পাঠদান করতে হবে। বেশ, তো এই গেল শিক্ষাগত তাৎপর্য। এরপর দেখব পেঁয়াজের তত্ত্বের কয়েকটি সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাগুলি কি কি? এজ এবং স্টেজ স্পেসিফিক, প্রচণ্ড পরিমাণ বয়স নির্ভর। কারণ উনি বলেছেন যে এই বয়সের 2 বছর বয়সী শিশুরা এইসব কাজই করতে পারবে, বা 7 বছর বয়সী যদি সেকেন্ড স্টেজে থাকে তাহলে এই কাজগুলি করবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটা নাও হতে পারে। এখানে কিন্তু হবেই এমন কোনো কথা মানে বলতে পারা যায় না। যেমন একটা উদাহরণ দিই, একজন দর্জির ছেলে, সে ক্লাস 3-তে পড়ে। সে প্রত্যেক দিন স্কুল থেকে ফেরার পর সে বাবার সাথে দোকানে বসে এবং জামার মাপ, প্যান্টের মাপ গুলো নিতে থাকে এবং ফিতে নিয়ে নাড়াচাড়া করে। তার ফলে কি হবে? তার মধ্যে দৈর্ঘ্য সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া, একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। কিন্তু পেঁয়াজে কি বলেছেন? পেঁয়াজে বলেছেন যে না, যে পার্টিকুলার বয়সে সে এই কাজগুলোই করতে পারবে, তার বাইরে সে অন্যরকম কোনো ভাবনা চিন্তা করতে পারবে না। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, এ কিন্তু সে করতে পারছে। অর্থাৎ অর্থাৎ জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে বয়সটা কিন্তু কখনোই বাধ্যবাধকতা হতে পারে না। যে কোনো বয়সে যে কোনো কিছু শিখতে পারে। পরের যে পয়েন্ট সেটা হচ্ছে কালচার অ্যান্ড সোসাইটি ইনফ্লুয়েন্স ইগনোরড। অর্থাৎ একজন ইন্ডিয়ার ছাত্র আর একজন ইউএস এর ছাত্র, দুজনেরই সেম বয়স, ধরলাম দুজনেই ক্লাস 3-তে পড়ে, তো দুজনের কি বৌদ্ধিক বিকাশ একরকম হবে? কারণ ইন্ডিয়ার এক ধরনের কালচার, ইউএস এর এক ধরনের কালচার। ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা অন্য বিষয়ে পারদর্শী, ইউএস এর ছাত্রছাত্রীরা অন্য বিষয়ে পারদর্শী। তো সেক্ষেত্রে কি দুটো একই হবে? কিন্তু পেঁয়াজে বলছে না, যে কোনো ইরেসপেক্টিভ অফ কান্ট্রি, ইরেসপেক্টিভ অফ স্টেট, যে কোনো শিশু কোনো একটি নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট কাজই করতে পারে। তো সেখানে কিন্তু কালচার বা সোসাইটির কথা একদমই পুরোপুরি ইগনোর করে গেছে। এছাড়াও এফেক্ট অফ ট্রেনিং, এটাও ইগনোর করেছে। অর্থাৎ পেঁয়াজে বলেছেন যে ট্রেনিং দিয়েও তার জ্ঞানমূলক বিকাশ করা সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছি, এর আগেও একটা এক্সাম্পল দিলাম, দর্জির এক্সাম্পল দিলাম, যে ট্রেনিং যদি ঠিকঠাক পায় তাহলে যে কোনো শিশু যে কোনো বয়সে যে কোনো কাজ করতে পারে, যদি ঠিকঠাক ট্রেনিং পায়। তো একজন রাজমিস্ত্রির ছেলে, সে বাবাকে বাড়ি বানাতে দেখছে, তো তার মধ্যে কিন্তু সে বাবাকে দেখে বাবার সাথে কাজ করে কিন্তু সে ইটের উপর সিমেন্ট দিয়ে একটা দেওয়াল তৈরি করতে সে কিন্তু শিখে যাবে। সেটা কিন্তু ঠিকঠাক ট্রেনিং পেলে, তার জন্য তার নির্দিষ্ট কোনো বয়সের দরকার নেই, সে কিন্তু ট্রেনিং পেলে সে কিন্তু যে কোনো বয়সে সে কিন্তু এই কাজটা শিখতে পারে। একজন শিশু যে কোনো কাজ শিখতে পারে যদি ঠিকঠাক ট্রেনিং, উপযুক্ত ট্রেনিং সে পায়। তো এছাড়া যেটা সমস্যা, আরেকটা সমস্যা, ট্রাভেল উইথ স্টেজেস। অর্থাৎ স্টেজ 1-এ পেঁয়াজে বলেছেন যে এই জিনিসগুলো করতে পারবে, এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। স্টেজ 2-তে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। কিন্তু প্রকৃতপক্ষে অনেক সময় দেখা যায় যে স্টেজ 1-এর কিছু বৈশিষ্ট্য স্টেজ 1-এ না দেখা গিয়ে স্টেজ 2-তে দেখা যাচ্ছে। একইভাবে স্টেজ 1-এর কিছু বৈশিষ্ট্য স্টেজ 2-তে না দিয়ে স্টেজ 1-এই দেখা যাচ্ছে। এটা আমি এর আগে উদাহরণ দিলাম যে একজন দর্জির ছেলে, তার মাপ সংক্রান্ত, পরিমাপ সংক্রান্ত যে ভাবনা চিন্তা বা যে ধারণা, সেটা কিন্তু অনেক আগেই তৈরি হয়ে যাচ্ছে। সেরকম কিন্তু আমার এক একটি স্তরেই যেসব বৈশিষ্ট্যগুলি পেঁয়াজে উল্লেখ করেছেন সেগুলি যে সবসময় সঠিক বা যথার্থ সেটা কিন্তু নয়। অর্থাৎ অর্থাৎ সে শিশুটির কোনো একটি বৈশিষ্ট্য তার পরের স্তরেও দেখতে পাওয়া যায়। তো সেটা কিন্তু পুরোপুরি পেঁয়াজে ওভারলুক করে গেছেন ট্রাভেল উইথ স্টেজে। অর্থাৎ স্টেজ স্পেসিফিক করেছেন। উনি বলেছেন যে শিখন বা কগনিটিভ ডেভেলপমেন্ট স্টেজ স্পেসিফিক। অর্থাৎ
প্রি অপারেশনাল স্টেজে থাকলে তারা এই কাজগুলো করতে পারবে, ফর্মালে থাকলে তারা এই কাজগুলোই করতে পারবে, এই বৈশিষ্ট্যগুলি দেখা যাবে, একদম স্টেজ স্পেসিফিক এবং এজ স্পেসিফিক, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। এছাড়াও আর কি দেখেছেন, আন্ডার এস্টিমেটেড চাইল্ড এবিলিটিস, অর্থাৎ শিশুর যে ক্ষমতা আছে, সক্ষমতা আছে, সেগুলোকে আন্ডার এস্টিমেট করে গেছে। অর্থাৎ একজন একজন দর্জির ছেলে, সে কিন্তু খুব ভালো জামা তৈরি করতে পারে, করতেই পারে, কিন্তু পেঁয়াজের মধ্যে চাইল্ডের বয়স না হলে সেই কাজটি সে করতে পারবে না। বা এটাও দেখা গেছে যে একটি মোবাইল, ধরলাম 3টি মোবাইল আছে, এই মোবাইল এই মোবাইলটি আছে 7 বছর বয়সী শিশুর কাছে, এটি আছে 40 বছর শিশুর কাছে, এটি আছে 65 বছর শিশুর কাছে। তো আমরা খেয়াল করে দেখতে পারবো যে 7 বছরের বয়সী যে শিশু, মোবাইল সম্পর্কে যতটা ওর জ্ঞান আছে 40 বা 65 বছর শিশুর কিন্তু নেই। কিন্তু পেঁয়াজের মত অনুযায়ী বা পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী এটা কিন্তু হওয়া উচিত ছিল না। 7 বছর বয়সে কিন্তু শিশুরা এমন কিছু করতে পারবে না যেটা পেঁয়াজে মনে করেন যেটা এরা পারবে, কিন্তু দেখা গেছে উল্টোটা, যে 7 বছর বয়সী শিশু এমন কিছু ফিচার্স বা মোবাইল ব্যবহার করতে জানে যেগুলো 40 বছর বয়সী কোনো বয়স্ক লোক বা বৃদ্ধ লোক সেটা করতে পারে না। অর্থাৎ আন্ডার এস্টিমেটেড চাইল্ড এবিলিটিস, একইভাবে ওভার এস্টিমেটেড অ্যাডাল্ট এবিলিটিস, অর্থাৎ বয়স্কদের বেশি ভরসা করেছেন। এবং দেখা গেছে অনেক ক্ষেত্রেই, অনেক কাজের ক্ষেত্রেই, যে বয়স্করা এক্সপেক্ট করা হয় যে বয়স্করা হয়তো ভালো পারবে, কিন্তু দেখা গেছে যে অ্যাকচুয়ালি বয়স্করা সেই কাজটা অতটা ভালোভাবে নিপুণতার সঙ্গে করতে পারে না। তো এগুলো গেল পেঁয়াজের তত্ত্বের সীমাবদ্ধতা। ধন্যবাদ।